নতুন প্রযুক্তি আর পুরনো শত্রুতা এই দুটো মিলে দক্ষিণ এশিয়ার পুরো ভূরাজনৈতিক চিত্রটা কিভাবে বদলে দিচ্ছে বলুন তো। চলুন আজ এই জটিল সমীকরণের গভীরে গিয়ে এর উত্তর খোঁজা যাক। ঠিক এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার খুব কাছেই একটা বিশাল সামরিক প্রস্তুতি চলছে, আর এর কারণে পুরো অঞ্চলটা বলা যায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। আসলে পরিস্থিতিটা বেশ গুরুতর। ২০০৩ সালে যে ইরাক যুদ্ধ হয়েছিল, তারপর থেকে ইরানের এত কাছে আমেরিকা এত বড় সামরিক সমাবেশ আর করেনি। একটু ভাবুন তো, দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, এর মানে কি জানেন? হাজার হাজার সৈন্য, শয় শয় যুদ্ধবিমান। শুধু তাই না, এর সাথে আছে বিশ্বের সেরা কিছু স্টেলথ ফাইটার আর দুর্ভেদ্য এয়ার ডিফেন্স সিস্টেম। তো বোঝাই যাচ্ছে এই বিশাল আয়োজনটা ইরানের জন্য একটা খুব স্পষ্ট আর কড়া বার্তা। কিন্তু মজার ব্যাপার হলো, যখন সবার চোখ ইরানের দিকে, ঠিক তখনই কিন্তু পর্দার আড়ালে এর পাশের একটা দেশেই ঘটে গেছে এক বিরাট পরিবর্তন। কি সেই পরিবর্তন, আর কেনই বা তা এই অঞ্চলের ভবিষ্যতের জন্য এত গুরুত্বপূর্ণ? চলুন জেনে নিই। এর জন্য আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে, এমন একটা সংঘাতে যা মাত্র ৩ দিন স্থায়ী হলেও এই অঞ্চলের শক্তির ভারসাম্যকে চিরদিনের জন্য নাড়িয়ে দিয়েছিল। সময়টা ছিল মে ২০২৫, মাত্র ৩ দিনের একটা যুদ্ধ। আর এই ৩ দিনেই পাকিস্তানের কয়েক দশকের পুরনো সামরিক কৌশল একেবারে ভেঙে পড়ে। এটা ছিল তাদের জন্য বিরাট একটা ধাক্কা, যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় আসলে কত বড় ফাঁক রয়ে গেছে। তাহলে পাকিস্তান হারল কেন? কারণটা হলো, এটা ছিল দুইটা ভিন্ন যুগের রণনীতির লড়াই। একদিকে পাকিস্তান ভরসা করছিল তাদের পুরনো পারমাণবিক অস্ত্রের হুমকির ওপর, আর অন্যদিকে ভারত মাঠে নামিয়েছিল একেবারে লেটেস্ট টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অবিশ্বাস্য দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তো এই যুদ্ধ একটা জিনিস একদম পরিষ্কার করে দিয়েছে, এখনকার যুগে যার হাতে তথ্য, তারই হাতে ক্ষমতা। এই বিরাট হারের পরেই পাকিস্তান ঘুরে দাঁড়ানোর জন্য একটা বিশাল পরিকল্পনা হাতে নেয়, আর এর নামই হল ফিনিক্স প্রোটোকল। অনেকটা ফিনিক্স পাখির ছাই থেকে জেগে ওঠার মতোই একটা ব্যাপার। এই ফিনিক্স প্রোটোকলটা মূলত ৩টা জিনিসের ওপর দাঁড়িয়ে আছে। ১. সব সামরিক সিদ্ধান্ত যেন খুব দ্রুত নেওয়া যায়, তার জন্য একটা সেন্ট্রাল কমান্ড তৈরি করা। ২. এমন সব অস্ত্র কেনা যা সংখ্যায় কম হলেও শত্রুর ওপর অনেক বেশি প্রভাব ফেলতে পারে। আর ৩. নতুন নতুন দেশের সাথে জোট তৈরি করে নিজেদের অবস্থান শক্তিশালী করা। তবে ব্যাপারটা শুধু কিছু নতুন অস্ত্র কেনা বা কমান্ড বদলানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। এটা ছিল যুদ্ধের এই নতুন যুগের সাথে তাল মেলানোর জন্য পুরো দেশটার কাঠামোকেই ঢেলে সাজানোর একটা বিশাল উদ্যোগ। চলুন এখন দেখি এই নতুন কৌশলের অংশ হিসাবে ঠিক কি ভয়ঙ্কর সব সামরিক সরঞ্জাম জোগাড় করা হয়েছে। প্রথমেই বলতে হয় আর্মি রকেট ফোর্স কমান্ড বা ARFCর কথা। এটা পাকিস্তানের জন্য একটা সত্যিকারের গেম চেঞ্জার, কারণ এর মাধ্যমে তারা এখন পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ছাড়াই সাধারণ মিসাইল দিয়েই ভারতের অনেক গভীরে থাকা টার্গেটে আঘাত হানতে পারে। এই ক্ষমতাটা আগে তাদের ছিল না। আকাশে এখন পাকিস্তান এক নতুন শক্তি। তাদের হাতে এসেছে ৫ম প্রজন্মের স্টেলথ ফাইটার, মারাত্মক সব সশস্ত্র ড্রোন, এমনকি শত্রুর রাডারকে পর্যন্ত অন্ধ করে দেওয়ার মতো ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান। সব মিলিয়ে ভারতের বিমান বাহিনীর জন্য এটা এখন একটা বড় চ্যালেঞ্জ। শুধু আকাশেই না, সাগরেও পাকিস্তান নিজেদের শক্তি অনেক বাড়িয়ে নিয়েছে, বিশেষ করে চীনের কাছ থেকে পাওয়া নতুন AIP সাবমেরিনগুলো। এগুলো পানির নিচে অনেক বেশি সময় ধরে লুকিয়ে থাকতে পারে, তাই এগুলোকে খুঁজে বের করা ভারতীয় নৌবাহিনীর জন্য রীতিমতো দুঃস্বপ্নের মতো। এখন প্রশ্ন হল, এত সব আধুনিক অস্ত্র কেনার জন্য বিশাল পরিমাণ টাকা আর প্রযুক্তি এলো কোথা থেকে? এর পেছনে আছে এক অত্যন্ত জটিল আর ঝুঁকিপূর্ণ কূটনীতিক কৌশল। পাকিস্তান আসলে এক চাল দিয়ে ২ পাখি মারার চেষ্টা করছে। তারা একই সাথে ২ চিরশত্রু আমেরিকা আর চীনের সাথে সম্পর্ক রেখে নিজেদের ফায়দা তুলে নিচ্ছে। একদিকে আমেরিকার কাছ থেকে তাদের পুরনো F-16 ফাইটারগুলো আপগ্রেড করাচ্ছে, আবার অন্যদিকে চীনের কাছ থেকে একেবারে নতুন প্রজন্মের স্টেলথ ফাইটার আর সাবমারিন কিনছে। দারুণ এক ভারসাম্য, তাই না? তো এই সবকিছুর পর দক্ষিণ এশিয়া যে পরিস্থিতি তৈরি হয়েছে তাকে বলা হচ্ছে সশস্ত্র শান্তি। কিন্তু এই শান্তি আসলে কতটা স্থিতিশীল আর কতটা ভঙ্গুর? এটাই হলো $1,000,000 প্রশ্ন। ফিনিক্স প্রোটোকল কি আসলেই সফল? পাকিস্তান কি সত্যি ভারতের সাথে তার সামরিক ব্যবধান কমাতে পেরেছে? চলুন কিছু তথ্য দিয়ে এর উত্তর খোঁজার চেষ্টা করি। সংখ্যার দিক দিয়ে দেখলে ভারত এখনও অনেক এগিয়ে। যেমন তাদের 2টো এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, পাকিস্তানের একটিও নেই।
কিন্তু আসল খেলাটা হচ্ছে প্রযুক্তিতে। পাকিস্তানের নতুন 8টা এআইপি সাবমেরিন ভারতের পুরনো 16টা সাবমেরিনের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা তা হল পাকিস্তানের হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল। এটা কিন্তু ভারতের বিশাল নৌবাহিনীর আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে পারে। বিখ্যাত সেঞ্জলস রিপোর্টের এই একটা লাইনই শায়দ পুরো পরিস্থিতিটা তুলে ধরার জন্য যথেষ্ট। এর সহজ অর্থ হল, ভারত আর আগের মতো নিশ্চিতভাবে বলতে পারে না যে একটা প্রচলিত যুদ্ধে তারাই জিতবে। পাকিস্তানের এই নতুন সক্ষমতা একটা নতুন সশস্ত্র শান্তির জন্ম দিয়েছে, যেখানে শক্তির ভারসাম্যটা অনেক বেশি নাজুক আর বিপজ্জনক। তাই আজকের এই আলোচনাটা আমরা একটা বড় প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। যখন স্বয়ংক্রিয় অস্ত্র আর পরিবর্তনশীল জোট মুহূর্তের মধ্যে যুদ্ধের হিসাব বদলে দিতে পারে, সেই যুগে শান্তি কথাটার আসল মানেটা আসলে কি? ভাবনার বিষয়, তাই না?